এর চতুর্থ ভিডিওতে আমরা ফাইল ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা যখন একটা কম্পিউটারে কোনো একটা ফাইল স্টোর করি, সেটা কম্পিউটারে কি করে সেই ফাইলটা স্টোর হচ্ছে, কম্পিউটার সেই ফাইলটিকে কি করে স্টোর করছে, সংরক্ষণ করছে, বা সেটাকে কি করে সেটিকে অর্গানাইজ করছে বা সংগঠন করছে, এবং সেটাকে কিভাবে আবার আমরা যখন কোনো একটা ডেটা আমাদের প্রয়োজন পড়ে আমরা সার্চ করি সেই ডেটাকে, সেখান থেকে সেই ডেটাকে আমরা সেটাকে পুনরুদ্ধার করে এবং সেটাকে আমাদের সামনে আবার রিপ্রেজেন্ট করে, আমাদের সামনে আবার তুলে ধরে। তো এই ধরনের যে কাজগুলো করে সেইটাই হচ্ছে কম্পিউটারের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম বা ফাইল ব্যবস্থাপনা। এই ফাইল ব্যবস্থাপনার মাধ্যমে যেভাবে আমরা একটা ফাইলকে, নতুন ফাইলকে কম্পিউটারে যুক্ত করলে, বা ধরো কোনো একটা অপারেটিং সিস্টেমে আমরা একটা ওয়ার্ডে কোনো একটা ফাইল লিখলাম, সেই ফাইলটিকে আমরা সংরক্ষণ করলাম বা সেভ করে রাখলাম। সেভ করার পরে সেই ফাইলটা একটা নির্দিষ্ট ফিজিক্যাল মেমোরি লোকেশনে, অর্থাৎ হার্ড ডিস্কের কোনো একটা মেমোরি লোকেশনের মধ্যে সেটা স্টোর হয়ে থাকলো। তবে ভবিষ্যতে যখন আমরা কম্পিউটারে সেই ফাইলটিকে আমরা ওপেন করব, তখন কিন্তু সেই ফাইলটা মেমোরির কোন লোকেশনে স্টোর ছিল সেটা আমাদের মনে রাখতে হয় না। সেটা মনে রাখে কি? সেটা মনে রাখে আমাদের এই ফাইল ম্যানেজমেন্ট টেকনিক বা ফাইল ব্যবস্থাপনা পদ্ধতি। এই ফাইল ব্যবস্থাপনা পদ্ধতি অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ফাইলের তথ্য সিস্টেমে সংরক্ষণ করতে পারি, সেটাকে সংগঠন করতে পারি এবং পুনরুদ্ধার করতে পারি। ঠিক আছে? এবং ফাইলটিকে নিরাপদে রাখা যায়, যাতে ফাইলটি অন্য কোনো ফাইল দ্বারা সেটি কারাপ্ট না হয়ে যায় বা সেটি নষ্ট না হয়ে যায়। সেই সমস্ত দেখাশোনা করে কি আমাদের কম্পিউটারে ফাইল ব্যবস্থাপনা পদ্ধতি। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, দেখো, যে ফাইল ব্যবস্থাপনা হচ্ছে অপারেটিং সিস্টেমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, যার মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যায়, সংগঠন করা যায় এবং পুনরুদ্ধার করা যায় এবং তা নিরাপদে রাখা যায়। ফাইল হলো তথ্যের একটি ইউনিট, যেমন একটি ডকুমেন্ট, একটি গান, একটি ছবি, একটি প্রোগ্রাম ইত্যাদিকে এগুলোকে আমরা কি বলতে পারি, এগুলো হচ্ছে এক একটি ফাইল। ঠিক আছে? এগুলো কি এক একটা ফাইল। তোমরা অপারেটিং সিস্টেমের তোমরা উইন্ডোজে মাইক্রোসফট ওয়ার্ডে একটা ছবি, একটা তুমি হচ্ছে পিকচার, একটা ছবি তুমি সেভ করলে, সেটাও একটা ফাইল। একটা ওয়ার্ডে একটা চিঠি লিখে সেভ করলে, সেটাও একটা ফাইল। একটা গান তুমি কম্পিউটারে লোড করলে, সেটাও একটা ফাইল। ঠিক আছে? তো এগুলো প্রত্যেকটি আলাদা আলাদাভাবে ফাইল। তাহলে দেখো, আমাদের এই ফাইল ব্যবস্থাপনা পদ্ধতির মৌলিক কাজ কিছু আছে, সেই মৌলিক কাজ সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা বুঝে নেই যে ফাইল ব্যবস্থাপনা কিভাবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সামনে একটি এখানে একটা তোমাদের হচ্ছে ফাইল ব্যবস্থাপনা কিভাবে কাজ করে সেটা দেখানো হয়েছে। ঠিক আছে? এখানে ধরো তিনজন ব্যবহারকারী আছে। একজন নাম হচ্ছে ইউজার 1, ব্যবহারকারী 1, ব্যবহারকারী 2, এ হচ্ছে ব্যবহারকারী 2, এ হচ্ছে ব্যবহারকারী 3। ঠিক আছে? এবার ধরো এই আমাদের হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, অর্থাৎ এই অপারেটিং সিস্টেমে একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে। ঠিক আছে? তাহলে ফাইল ইউজার 1 যে আছে, সেই ইউজার 1 এর জন্য তার একটা ডাইরেক্টরি থাকবে। সে ধরো এই ডাইরেক্টরি ইউজার 1 এর জন্য ধরো এই ডাইরেক্টরিটা আছে, এটা হচ্ছে 1 নম্বর ইউজারের ডাইরেক্টরি, এটা হচ্ছে 2 নম্বর ইউজারের ডাইরেক্টরি, এটা হচ্ছে 3 নম্বর ইউজারের ডাইরেক্টরি। এবার ইউজার 1 এর মধ্যে যে সমস্ত কাজগুলো আছে সেটা এই ডাইরেক্টরির মধ্যে থাকবে, এবং এই ডাইরেক্টরির আন্ডারে যে সমস্ত ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর মধ্যে তার সমস্ত ডেটা বা তথ্যগুলো থাকে। আবার ব্যবহারকারী দ্বিতীয় ব্যবহারকারীর ফাইলগুলো এই ডাইরেক্টরির মধ্যে আছে এবং এগুলোর মধ্যে তার সমস্ত এই ফাইলগুলোর মধ্যে তার সমস্ত ডেটাগুলো আছে। আর একইভাবে ব্যবহারকারীও এই 3 নম্বর ব্যবহারকারী, তার এই ডাইরেক্টরির মধ্যে এই ফাইলগুলোর মধ্যে তার সমস্ত তথ্যগুলো আছে। তবে মনে রাখবে যে একই নামের একই ব্যবহারকারীর কিন্তু একই নামের একই ধরনের ফাইল হতে পারবে না। ঠিক আছে? একই নামের একই ব্যবহারকারীর ফাইল কিন্তু হতে পারবে না। ঠিক আছে? তো পরের পেজটা আমরা একটু দেখি, যে পরের পেজে আমাদের একটা চার্ট দেখানো হয়েছে। এখানে হচ্ছে একটা থাকে কি রুট ডাইরেক্টরির মধ্যে সমস্ত ডিরেক্টরিগুলো এই ডিরেক্টরির আন্ডারে থাকে। ঠিক আছে? যেমন ধরো এখানে ডিরেক্টরি 1, ডিরেক্টরি 2, ডিরেক্টরি 3, এই তিনটে ডিরেক্টরি রুট ডিরেক্টরির আন্ডারে থাকবে। এবার রুট ডিরেক্টরির আন্ডারে আবার এই যে ডিরেক্টরিগুলো আছে তার আন্ডারে আবার কিছু সাব ডিরেক্টরি থাকতে পারে। তাহলে এই যে ডিরেক্টরি 2 আন্ডারে তিনটি ডিরেক্টরি আছে। ধরো একটা হচ্ছে ফাইল, ডিরেক্টরি 2 আন্ডারে কি আছে, একটা ফাইল আছে।
ফাইল 1 এবং ফাইল 2 আবার তার ভিতরে আবার আরেকটি ডিরেক্টরি আছে সাব ডিরেক্টরি। ঠিক আছে, ডিরেক্টরির ভিতরে যখন কোনো আবার একটা আমরা ডিরেক্টরি পাবো তাকে আমরা কি বলবো, সাব ডিরেক্টরি। এবং এই সাব ডিরেক্টরির আন্ডারে আবার দেখো দুটো ফাইল আছে, ফাইল 3 ফাইল 4। তাহলে কম্পিউটারে কিন্তু এইভাবে এই হায়ারার্কিটা মেনটেন হয় কম্পিউটারে। ঠিক আছে, মূল একটা থাকবে রুট ডিরেক্টরি, সেই রুট ডিরেক্টরির ভিতরে আবার একাধিক ডিরেক্টরি থাকতে পারে, ডিরেক্টরি 1, ডিরেক্টরি 2, ডিরেক্টরি 3, এবং তার ভিতরে ফাইলও থাকতে পারে, এবং তার ভিতরে আবার একটা সাব ডিরেক্টরিও থাকতে পারে। ঠিক আছে, তো এই সাব ডিরেক্টরির ভিতরেও আবার আমরা চাইলে এখানেও আমরা একটা আরেকটা ধরো সাব ডিরেক্টরি এখানে আমরা রাখতে পারতাম। তার ভিতরে ধরো আমরা আরেকটা ফাইল 5, ধরো এটা হচ্ছে একটা সাব ডিরেক্টরি আমি রাখলাম, তার ভিতরে ধরো আরেকটা ফাইল আমি এখানে যুক্ত করতে পারতাম। ঠিক আছে, তো এইভাবে কম্পিউটারের সমস্ত ডিরেক্টরি সিস্টেমগুলো কাজ করে। এরপরে দেখো, এরপরে এখানেও আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে, একটা রুট ডিরেক্টরির ভিতরে বিন আছে, টেম্পোরারি আছে এবং প্রোগ্রামস নামে 3টি আলাদা আলাদা ডিরেক্টরি আছে, এবং তাদের ভিতরে আবার একটা করে ডিরেক্টরি আছে, এটার বিনের ডিরেক্টরি, এটা বিনের ডিরেক্টরি, এটা তার ভিতরে একটা ডিরেক্টরি। এবার এই যে ডিরেক্টরিটা আছে, এই ডিরেক্টরির ভিতরে আবার একটা সাব ডিরেক্টরি আছে, সাব ডিরেক্টরির ভিতরে আবার এই একটা ফাইল, অপারেটিং সিস্টেমের ভিতরে এই একটা ফাইল, এইভাবে দেখানো হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সব এই যে এগুলোর আন্ডারে এগুলো হচ্ছে সব সাব ডিরেক্টরি, এগুলোর আন্ডারে এটা হচ্ছে সব সাব ডিরেক্টরি আছে এটার ভিতরে। ঠিক আছে, তার ভিতরে এটা হচ্ছে একটা সাব ডিরেক্টরি, আর এগুলো হচ্ছে ফাইল, এই সাব ডিরেক্টরির ভিতরে এগুলো হচ্ছে ফাইল। তো এইভাবে অপারেটিং সিস্টেমে মানে আমাদের এই ডিরেক্টরি এবং সাব ডিরেক্টরি এইভাবে কাজ করে। তো আমরা যেখানে ছিলাম দেখো মৌলিক কাজগুলো, তো মৌলিক কাজগুলো সম্পর্কে আমরা এখন একটু জেনে নিই। দেখো আমাদের মৌলিক কাজ কিছু আছে এই ফাইল ব্যবস্থাপনার। মৌলিক কাজগুলি কি কি? প্রথম যেটা কাজ হচ্ছে ফাইল তৈরি করা এবং সেই ফাইলকে সংরক্ষণ করা। ধরো তুমি একটা নতুন ফাইল কম্পিউটারে তৈরি করলে, সেই ফাইলটাকে তৈরি করার পর সেটি একটি নির্দিষ্ট মেমোরি স্থান বরাদ্দ করবে কম্পিউটার। ঠিক আছে, ফাইল ব্যবস্থাপনা সেটিকে সংরক্ষণ করার জন্য একটি নির্দিষ্ট স্থান মেমোরিতে বরাদ্দ করবে এবং সেই নির্দিষ্ট স্থানে সেই ফাইলটি সংরক্ষিত হবে, সেই ফাইলটি কি হবে? সংরক্ষিত হবে। তারপর যে কম্পিউটারের কাজ সেটা হচ্ছে কম্পিউটারের সেই ফাইলকে পুনরুদ্ধার করা ও ব্যবহার করা, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় অ্যাক্সেস ও রিট্রিভাল। ধরো তুমি যেই ফাইলটিকে সেভ করে রাখলে, সেই ফাইলটি এখন যখন ব্যবহারকারী একটি ফাইল ওপেন করতে চায়, অপারেটিং সিস্টেম সেই ফাইলটিকে খুঁজে নিয়ে এসে র্যামের মধ্যে এনে ব্যবহারযোগ্য করে তোলে। অর্থাৎ কি, ধরো তুমি যখন সেই ফাইলটিকে তৈরি করার পরে সেভ করলে, সেভ করার সাথে সাথে সেই ফাইলটা কিন্তু আমাদের র্যামের থেকে সেটা চলে যায় কোথায়? সেটা চলে যায় হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে, অর্থাৎ সেকেন্ডারি মেমোরির মধ্যে সেই ফাইলটা চলে যায়। এবার সেকেন্ডারি মেমোরির মধ্যে সেই যখন ফাইলটা চলে গেল, সেই ফাইলটা কিন্তু তুমি তখন আর ধরো আর ব্যবহার করছো না, তুমি কম্পিউটার বন্ধ করে রেখে দিয়েছো। কিন্তু কিছুদিন পরে হয়তো তুমি সেই ফাইলটিকে আবার ওপেন করলে সেই ফাইলটি কিন্তু আবার হার্ড ডিস্কের থেকে সেটা কোথায় আসবে? সেটা পুনরুদ্ধার হয়ে সেটা র্যামের মধ্যে আসবে। ঠিক আছে, সেই র্যামের মধ্যে আসার পর কিন্তু সেই ফাইলটিকে তোমরা অ্যাক্সেস করতে পারবা। বুঝতে পারলা? তো এই গেল হচ্ছে ফাইল পুনরুদ্ধার ও ব্যবহার। তারপর আসবে হচ্ছে ফাইলের নামকরণ ও সংগঠন। ফাইলের নামকরণ এবং সংগঠন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেমিং অ্যান্ড অর্গানাইজিং এ ফাইল। এই প্রতিটি ফাইলের জন্য একটি ইউনিক নাম থাকতে হবে। কি থাকতে হবে? একটি ইউনিক নাম থাকতে হবে। কোনো দুটো ফাইলের নাম একই হতে পারবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অপারেটিং সিস্টেম তা নিশ্চিত করে, যখনই ধরো তুমি একই নামের যদি দ্বিতীয় ফাইলটি, মনে করো আগে এক নামে একটা ফাইল আছে, সেই নামেই তুমি আরেকটা ফাইলকে সেভ করার চেষ্টা করলে, অপারেটিং সিস্টেম কিন্তু সেখানে তোমাকে এরর মেসেজ শো করবে বা বলবে যে অলরেডি এক্সিস্ট, এই ফাইলটি অলরেডি আগের নামে এক্সিস্ট আছে। তখন তোমার নামটা পরিবর্তন করে তোমাকে সেই ফাইলকে সেভ করতে হবে। ঠিক আছে, কম্পিউটারের ফোল্ডার এবং ডিরেক্টরি অনুসারে ফাইলগুলিকে কিন্তু ও সাজিয়ে রাখে। অনুমতি নিয়ন্ত্রণ বা অ্যাক্সেস পারমিশন, যখন তুমি একটা ফাইলকে ব্যবহার করবে বা সেই ফাইলকে দেখতে পারবা বা সেই ফাইলকে সম্পাদনা করতে চাও বা সেই ফাইলকে যদি মুছতে চাও, অর্থাৎ রিড অনলি, দেখতে মানে রিড অনলি মোডে যদি কোনো একটা ফাইলকে খুলতে চাও, বা এডিট মোডে যদি ফাইলকে একটা রাইট মোডে যদি কোনো একটা ফাইলকে তুমি খুলতে চাও, বা হচ্ছে এটাকে যদি অ্যাপেন্ড মোডে খুলতে চাও, বা ধরো সেই ফাইলকে যদি তুমি এডিট মোডে খুললে তুমি সেটাকে মুছতেও পারবে, মুছতে যদি চাও, তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু তার আলাদা আলাদা অ্যাক্সেস স্পেসিফায়ার আছে। যেমন ধরো কোনো একটা ফাইলকে আমি রিড মোডে খুলতে পারি, সেই কোনো একটা ফাইলকে রিড রাইট মোডে খুলতে পারি। ঠিক আছে, আর অ্যাডমিন অ্যাক্সেস যদি সেই
ফাইলে তুমি থাকে তাহলে সেই ফাইলকে তুমি ডিলিটও করতে পারবা। ঠিক আছে, রিড মোডে খুললে সেই ফাইলকে শুধুমাত্র পড়তে পারবা, রিড রাইট মোডে খুললে সেই ফাইলকে পড়তে পারবা এবং প্রয়োজনে সেই ফাইলকে তুমি সম্পাদন করতে পারবা বা এডিট করতে পারবা বা কোনো একটা ডেটাকে চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, যদি সেই ফাইলকে তোমাকে মুছে ফেলতে হয়, মুছে ফেলার জন্য কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস পারমিশন চাই। তো সেই জন্য প্রতিটি ফাইলের আলাদা আলাদা অ্যাক্সেস স্পেসিফায়ার থাকে, অ্যাক্সেস পারমিশন থাকে। সেই অ্যাক্সেস পারমিশন ব্যবহার করে সেই ফাইলকে আমরা ব্যবহার করতে পারি, নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে ফাইল মুছে ফেলা বা ফাইল ডিলিট করা। ফাইল মুছে ফেলা বা ফাইল ডিলিট করাতে কি বলছে দেখো, কোনো একটি ফাইলকে ডিলিট করলে সেটি ডেটার জন্য খালি করে। অর্থাৎ আমরা কোনো একটা ওয়ার্ড ডকুমেন্ট যখন তৈরি করি সেটি কম্পিউটারের হার্ড ডিস্কে সঞ্চিত হয়। অপারেটিং সিস্টেম জানে কোথায় ফাইলটি আছে এবং এটি কে খুলতে পারবে এবং এটিকে কে খুলতে পারবে বা এটিকে কে অ্যাক্সেস করতে পারবে এবং এটি কখন লাস্ট এটিকে সংশোধন হয়েছে। ঠিক আছে, তো ফাইল মুছে ফেলা বা ফাইল ডিলিট করার জন্য কিন্তু আমাদের কে জানে, অপারেটিং সিস্টেম এই সমস্ত কাজগুলো কিন্তু জানে। অপারেটিং সিস্টেম জানে সেই ফাইলটি কোথায় সংরক্ষিত আছে, সেই ফাইলটি কে অ্যাক্সেস করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এরপরে দেখো আমরা একই সাথে পড়ে নেব যে ইনপুট এবং আউটপুট ব্যবস্থাপনা, আইও ব্যবস্থাপনা। কম্পিউটারে যখন আমরা কোনো একটা ইনপুট এবং আউটপুট ডিভাইসকে যুক্ত করি, ধরো কম্পিউটারের মধ্যে আমরা কিবোর্ড, মাউস, স্ক্যানার, এগুলো হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। ঠিক আছে, কিবোর্ড মাউসের মাধ্যমে আমরা কি করতে পারি, কম্পিউটারের মধ্যে আমরা ইনপুট দেই, স্ক্যানারের মাধ্যমে আমরা ইনপুট দেই, আর মনিটর, প্রিন্টার, স্পিকার এগুলোর মাধ্যমে আমরা কি করি, কম্পিউটার থেকে আমরা আউটপুট পাই। ঠিক আছে, কম্পিউটারে ইনপুট দেওয়ার পরে সেই কম্পিউটার সেই ডেটাগুলোকে কি করে, প্রসেস করার পরে আমাদের আউটপুট এই মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি যে আউটপুট ডিভাইস আছে সেই আউটপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার আমাদেরকে কি করে, তথ্য প্রদান করে, তাই তো। তাহলে আমাদের এই ইনপুট এবং আউটপুট ব্যবস্থাপনা অর্থাৎ আইও ব্যবস্থাপনা বলা হয়। আইও ব্যবস্থাপনার সাহায্যে কম্পিউটার কি করে আমাদের সাথে তথ্য আদান প্রদান করে সেটা আমরা এই হচ্ছে আমাদের আইও ম্যানেজমেন্ট সিস্টেম নির্ধারণ করে। ঠিক আছে, তো আইও ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজ কি, আইও ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজ হচ্ছে ডিভাইস ড্রাইভার পরিচালনা করা। অর্থাৎ কি, ডিভাইস ড্রাইভার কথাটার মানে কি, দেখো যে তোমার ধরো কিবোর্ড তুমি কম্পিউটারের সাথে লাগালা। ঠিক আছে, তো কম্পিউটার তো কিবোর্ডকে চেনে না, তাই না। তাহলে আমাদের একটা কি থাকে, একটা সফটওয়্যার থাকে, যে সফটওয়্যারটাকে বলা হচ্ছে ড্রাইভার। সেই সফটওয়্যারটা কি করে, সেই সফটওয়্যারটা এই আইও ম্যানেজারের সাথে যুক্ত হয়ে অপারেটিং সিস্টেমকে চেনায় যে এটা আমার কিবোর্ড, এর মাধ্যমে এই কিবোর্ডের মাধ্যমে আমরা কিভাবে তথ্য ইনপুট দিতে পারবো। সেই তথ্য কিন্তু এই যে ডিভাইস কিবোর্ড ডিভাইস ড্রাইভার যে আছে সেই ড্রাইভার কিন্তু এই অপারেটিং সিস্টেমকে সেটা বোঝায়। ঠিক আছে, এরপরে ধরো হচ্ছে গ্রাফিক কার্ড ডিভাইস আছে, সেই গ্রাফিক কার্ডেরও ড্রাইভার থাকবে, তার মাধ্যমে আমরা এই অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত হতে পারবো। একইভাবে গ্রাফিক ট্যাবলেট থাকবে। এরকম ধরো প্রতিটি ডিভাইসেরই একটা করে ড্রাইভার থাকে। ঠিক আছে, ধরো তুমি একটা প্রিন্টার এখানে যুক্ত করলা, প্রিন্টারেরও ড্রাইভার আছে অপারেটিং সিস্টেমকে প্রিন্টারটাকে চেনানোর জন্য এবং তার কার্যপদ্ধতি বোঝানোর জন্য। ঠিক আছে, পূর্বে এখন সেই ড্রাইভারগুলো বোঝা যায় না। আগেকার দিনে যে সমস্ত এই যে ডিভাইস যদি আসে, ধরো একটা প্রিন্টার তুমি কিনলা বা স্ক্যানার একটা কিনলা, স্ক্যানারের সাথে একটা ছোট সিডি দিত, সেই সিডিটাকে কম্পিউটারে ইনস্টল করে আমরা ড্রাইভারটাকে ইনস্টল করতে হতো, তারপরেই কিন্তু সেই ডিভাইসটা কম্পিউটারের মধ্যে কানেক্ট হতো। বুঝতে পারলা? ঠিক আছে, তারপরে যখন এখন তো এত উন্নত হয়ে গেছে যে এখন আলাদা করে আর ড্রাইভার ইনস্টল করার প্রয়োজন হয় না সব কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। ঠিক আছে, যদি ধরো কোনো কারণে কোনো ডিভাইস কানেক্ট করছি, কানেক্ট করার পরেও ধরো সেই কম্পিউটার সেই ডিভাইসটিকে চিনতে পারছে না, ঠিক আছে, তখন আমাদের কিন্তু ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে করে দেখতে হয় যে এটা চলছে কিনা। ঠিক আছে, তো দেখো কি হচ্ছে, ডিভাইস ড্রাইভার পরিচালনাতে কি করা হয়, ডিভাইস ড্রাইভার পরিচালনাতে প্রতিটি আইও ডিভাইসের জন্য অপারেটিং সিস্টেমের আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করে। ঠিক আছে, যেটা ডিভাইসের সঙ্গে কমিউনিকেশন পরিচালনা করে। আমি যেটা বললাম যে অপারেটিং সিস্টেমের সাথে এই ডিভাইসটি, ধরো এই অপারেটিং সিস্টেমের সাথে এই ডিভাইসের এটা পরিচালনা করে। বুঝতে পারলা? তো তারপরে আছে ডেটা আদান প্রদানের সমন্বয় এবং বাফারিং এবং স্পুলাইং। ঠিক আছে, তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো। দেখো, এখন আমরা ডেটা আদান প্রদানের সমন্বয় সম্পর্কে আলোচনা করব। যে ইনপুট ডিভাইস থেকে যে ডেটা নেওয়া হয় এবং আউটপুট ডিভাইসে সেই ডেটা পাঠানো অপারেটিং সিস্টেমের কাজ। ঠিক আছে, যে ডেটাটা ইনপুট ডিভাইস থেকে নিচ্ছে সেই ডিভাইস থেকে ডেটা নেওয়ার পরে সেই এবং আউটপুট ডিভাইসে ডেটা পাঠানো কিন্তু এই অপারেটিং সিস্টেমের কাজ। অর্থাৎ এই ইনপুট ডিভাইস থেকে যেই ডেটা নিচ্ছে সেই ডেটা ইনপুট ডিভাইসের থ্রু দিয়ে সেটা যাচ্ছে কোথায়, ইনপুট ডিভাইসের থ্রু দিয়ে সেই ডেটা যাচ্ছে
সেই ডেটা যাচ্ছে আইওর থ্রু দিয়ে, সেই ডেটা যাচ্ছে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমে। অপারেটিং সিস্টেম সমস্ত কাজ করে সেই ডেটা আইও ম্যানেজারকে দিচ্ছে, এবং আইও ম্যানেজার সেই ডেটাকে কিন্তু আমাদের আউটপুট ডিভাইস, ধরো এখানে যদি একটা প্রিন্টার থাকতো বা একটা স্পিকার থাকতো, সেই স্পিকার বা প্রিন্টারের মধ্যে ধরো এখানে একটা স্পিকার আছে, সেই স্পিকারের মধ্যে কিন্তু সেই ডেটা পাঠায় আমাদের এই আইও ম্যানেজমেন্ট টেকনিক বা আইও ম্যানেজার। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের আইও ম্যানেজমেন্টের কাজ। এরপর হচ্ছে বাফারিং এবং স্পুলিং। বাফারিং এর কাজ কি? বাফারিং এবং স্পুলিং এই দুটো ইম্পর্টেন্ট, এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে। তো বাফারিং কি করে হয় দেখো, বাফারিং কি? বাফারিং হচ্ছে ইনপুট আউটপুটের সময় অপেক্ষা এড়াতে সাময়িকভাবে সংরক্ষণ যে পদ্ধতি, তাকে বলা হয় বাফারিং। ঠিক আছে, অর্থাৎ কি দেখো, ইনপুট এবং আউটপুটের সময় অপেক্ষা এড়াতে, অর্থাৎ ধরো যে, এটা আমি এক্সাম্পল একটা দেই, ধরো তোমরা ইউটিউবে একটা তুমি ভিডিও দেখছো, তোমার ইন্টারনেট স্পিড অনেক সময় স্লো হয়ে যায়। স্লো হওয়ার সময় কি হয়, স্লো হওয়ার সময় কিন্তু ভিডিওটা আটকে যায়। ঠিক আছে, কিন্তু যদি ধরো তোমার ইন্টারনেট স্পিড ভালো থাকে, দেখবা তোমার নিচে যে একটা নিচের দিকে একটা বার থাকে সেই ইউটিউবে, যেখানে দেখা যায় কতটা সময় তুমি ভিডিওটা প্লে করে ফেলেছো আর কতটা সময় সেই ভিডিওটা বাকি আছে। সেখানে দেখবা যে অটোমেটিক্যালি যে ডেটাগুলো আসছে সেই ডেটাগুলো কিন্তু ভরতে থাকে। ঠিক আছে, অর্থাৎ কি, সেই যে ডেটাগুলো তুমি এখন অ্যাক্সেস করছো এবং একটু পর সময় সেই ডেটাটা তুমি অ্যাক্সেস করবে, সেই অ্যাক্সেস করার ডেটাটা কিন্তু অলরেডি একটা টেম্পোরারি মেমোরির মধ্যে সেটা কিন্তু মানে এসে সঞ্চিত অবস্থায় থাকে বা সঞ্চয় থাকে। ঠিক আছে, সেটাকে একটা মেমোরির মধ্যে সঞ্চয় করে রাখা হয়। বুঝতে পারলাম? তো সেই বিষয়টাকেই বলা হচ্ছে বাফারিং, অর্থাৎ যে সেই ডেটাটার জন্য, সেই ডেটাটা যখন আমরা অ্যাক্সেস করব, সেই ডেটাটাকে অ্যাক্সেস করার সময় যাতে আমাদের সেই ডেটাটার জন্য অপেক্ষা করতে না হয়, সেই ডেটাটা আগের থেকে এসেই আমাদের মেমোরিতে অপেক্ষা করে এবং সাময়িকভাবে সংরক্ষিত হয়, তাকেই বলা হচ্ছে বাফারিং। বুঝতে পারলাম? এরপর হচ্ছে স্পুলিং। স্পুলিং এর কাজ কি? স্পুলিং হচ্ছে একটা কিউ। এটা কিউ এর আগের দিন আমি বলেছিলাম যে কিউ কি, কিউ হচ্ছে একটা লাইন। কিউ হচ্ছে কি, এরকম হচ্ছে একটা লাইন। ঠিক আছে, এই লাইনের মধ্যে কিউ এর কি থাকে, ফ্রন্ট থাকে, রিয়ার থাকে, এটাকে বলা হয় রিয়ার। আর যেদিক থেকে ডেটা প্রবেশ করে তাকে বলা হয় কি, ফ্রন্ট। ঠিক আছে, এদিক দিয়ে ডেটা প্রবেশ করে। তো আমাদের কিউ, স্কুলার কি? স্কুলার হচ্ছে একটা কিউ বেসিক্যালি। সেটা কি করে, এটা সিরিয়াল এবং ধারাবাহিকভাবে এটা প্রক্রিয়াজাত হয়। যেমন ধরো প্রিন্টারের ক্ষেত্রে কি হয়, ধরো একটা প্রিন্টারের সাথে 4টা কম্পিউটার যুক্ত আছে, 4টা কম্পিউটার অ্যাট এ টাইম তোমার হচ্ছে একের পর এক প্রিন্টিং এর কমান্ড দিয়েই যাচ্ছে। তাহলে প্রথম যে কমান্ডটা আসছে, প্রথম প্রিন্টার থেকে যেটা আসছে, সবার প্রথমে যে কমান্ড দিয়েছে সে তার তথ্যটা এখানে আসবে, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, এভাবে পরপর চলতে থাকবে। প্রিন্টার তো আর 4টা কম্পিউটার প্রিন্ট একসাথে করতে পারবে না, ও একটা একটা করেই করবে। তো প্রথম প্রিন্টারের প্রথম যে কমান্ডটা, যে প্রথম যে কম্পিউটার ফাইলটা দিয়েছে প্রিন্ট করার জন্য, সেই ফাইলটা প্রথমে যাবে প্রিন্টিংয়ে, সেটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে দ্বিতীয় ফাইলটা যাবে, তারপর তৃতীয় ফাইলটা যাবে, তারপর চতুর্থ ফাইলটা যাবে। অর্থাৎ কি, সাময়িকভাবে একটা মেমোরির মধ্যে কি করা হয়, সেই ডেটা, সেই ফাইলগুলো যেগুলো পরপর করে প্রিন্ট হবে, সেইগুলোকে একটা সিরিয়ালি একটা লাইন আকারে সেগুলোকে সঞ্চয় করে রাখা হয়। এটারই নাম হচ্ছে স্পুলার। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রিন্টারের উদাহরণ দিয়ে আমি দেখালাম। তো এই ক্ষেত্রে কিন্তু স্পুলার বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে ডিভাইস অ্যাক্সেস নিয়ন্ত্রণ করা। ধরো তুমি কি করতে যাচ্ছ, একাধিক প্রোগ্রাম একই সময় ইনপুট এবং আউটপুট ডিভাইস ব্যবহার করতে চাইলে কে সেটাকে কে সেটাকে ব্যবহার করবে তা নির্ধারণ করে এই ডিভাইস অ্যাক্সেস কন্ট্রোল। ঠিক আছে, ডিভাইস অ্যাক্সেস কন্ট্রোল নির্ধারণ করে। ধরো একাধিক প্রোগ্রাম একই সময় ইনপুট বা আউটপুট ডিভাইস ব্যবহার করতে চাইলে অপারেটিং সিস্টেম নির্ধারণ করবে কে আগে ব্যবহার করবে। ঠিক আছে, এই নির্ধারণের জন্য অনেক ধরনের অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমগুলো সম্পর্কে তোমাদের বিস্তারিত বলছি না, কিন্তু এটা কিন্তু অপারেটিং সিস্টেম এর ডিভাইস অ্যাক্সেস কন্ট্রোল নির্ধারণ করবে কে নিয়ন্ত্রণ করবে। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরো কিবোর্ডে তুমি কিছু টাইপ করছো, সেই টাইপ করার সময় ইনপুট হিসাবে গ্রহণ করে, যেটা তুমি সিস্টেম ইনপুট হিসাবে গ্রহণ করে এবং মনিটরে দেখানোর জন্য আউটপুট হিসেবে পাঠিয়ে দেয়। ঠিক আছে, যেটা তুমি টাইপ করছো সেটা ইনপুট হিসেবে গ্রহণ করছে এবং সাথে মনিটরে সেটা তুমি আউটপুট হিসেবে দেখতে পাচ্ছ। একটি ফাইল প্রিন্ট দিতে চাইলে অপারেটিং সিস্টেম প্রিন্টারের সাথে যোগাযোগ করে প্রিন্টিং এর আদেশ প্রক্রিয়া করে। ঠিক আছে, অর্থাৎ কি, তুমি ধরো টাইপ করছো, তাহলে টাইপিং করার সাথে তুমি আউটপুটটা দেখতে পাচ্ছ। তাহলে তুমি টাইপ করার তাহলে এখানে কি হচ্ছে, এখানে ইনপুটটা আগে হচ্ছে, তারপরে আমাদের আউটপুট আসছে। ঠিক আছে,
তো এটা কিন্তু ডিভাইস অ্যাক্সেস কন্ট্রোল এই সিনক্রোনাইজেশন বা এই কি বলবো এই মানে সিকোয়েন্সটা মেনটেন করবে যে কে কোনটা আগে অ্যাক্সেস হবে তারপরে কোনটা অ্যাক্সেস হবে। প্রথমে এটা ইনপুটকে অ্যাক্সেস করবে, কিবোর্ডকে অ্যাক্সেস করবে, তারপরে আউটপুটটা হচ্ছে আউটপুটের জন্য মনিটরকে অ্যাক্সেস করবে। বুঝতে পারলা? তো এই গেল হচ্ছে ডিভাইস অ্যাক্সেস কন্ট্রোল। এরপরে হচ্ছে ব্যবহারকারী ইন্টারফেস। ব্যবহারকারী ইন্টারফেস হচ্ছে যখন আমাদের অপারেটিং সিস্টেমটা আমাদের সামনে ওপেন হয়, সেই ওপেন হওয়ার পর ব্যবহারকারী সেই অপারেটিং সিস্টেমের যে রূপটা দেখতে পায় সেটাকেই বলা হচ্ছে ব্যবহারকারী ইন্টারফেস। ঠিক আছে? ধরো আমাদের কম্পিউটার আমরা ওপেন করলাম, আমরা কম্পিউটার ওপেন করার সাথে সাথে আমাদের উইন্ডোজের লেখা আসে, লোগো আসে এবং আমাদের সামনে একটি কালারিং একটা স্ক্রিন আমাদের সামনে ওপেন হয়। সেখানে কিছু কিছু আইকন থাকে, সেই আইকনগুলো আমরা দেখতে পাই। তো এই যে ব্যবহারকারী অপারেটিং সিস্টেমের সাথে যেভাবে ইন্টারফেস করা হয়, অর্থাৎ ব্যবহারকারী অপারেটিং সিস্টেমের যে ওপেন হওয়ার পরে যে রূপ দেখতে পায় তাকেই বলা হয় হচ্ছে অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী ইন্টারফেস। এখানে কি করা হয় দেখো, এখানে দুই ধরনের ইন্টারফেস ব্যবহার করা হয়। একটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর একটাকে বলা হচ্ছে কমান্ড ইউজার ইন্টারফেস। ঠিক আছে? কমান্ড ইউজার ইন্টারফেস। এবার কমান্ড ইউজার ইন্টারফেসটা কি? কমান্ড ইউজার ইন্টারফেস হচ্ছে ইন্টারফেস তোমাদের আমি পরে বলছি কমান্ড ইউজার ইন্টারফেস। তার আগে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা আমরা সবাই ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে, যেটা আমরা উইন্ডোজে ব্যবহার করি সেটা হচ্ছে কমান্ড গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অর্থাৎ যেখানে চিত্র থাকবে, আইকন থাকবে, বটন থাকবে, মাউস ব্যবহার করবে, সেটা হচ্ছে সব কমান্ড ইউজার ইন্টারফেস। উইন্ডোজ, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড এই ধরনের অপারেটিং সিস্টেম হচ্ছে সব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। বর্তমানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করি। কিন্তু আগে ডস ছিল হচ্ছে ডস, লিনাক্স, পাওয়ার শেল এই সমস্ত অপারেটিং সিস্টেমে কমান্ড ইউজার ইন্টারফেস ব্যবহার করা হতো, যেখানে কমান্ড লিখে বা নির্দেশ লিখে কম্পিউটারকে পরিচালনা করতে হতো। ঠিক আছে? এক্ষেত্রে কম্পিউটার পরিচালনা করা ছিল কিন্তু অত্যন্ত জটিল কাজ এবং প্রচুর কমান্ড মনে রাখতে হতো। যখন ফোল্ডারে ডবল ক্লিক করে ওপেন করা হয় সেটাও কিন্তু একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আমরা কি করি, একটা ফোল্ডারের মধ্যে ডবল ক্লিক করি, একটা অ্যাপকে আমরা জাস্ট ক্লিক করে ওপেন করি। ঠিক আছে? কিন্তু সেই ফাইলটিকে ওপেন করার জন্য আমরা আমাদের কমান্ডে লিখতে হতো সিডি ফোল্ডার নেম, ফোল্ডারে গেলে তা ব্যবহার করা যেত। ঠিক আছে? তো এই গেল হচ্ছে কমান্ড ইউজার ইন্টারফেস। এগুলো বাস একটু জেনে রাখবে। এরপরে হচ্ছে নিরাপত্তা ও সুরক্ষা। দেখো কম্পিউটারে যে ফাইলগুলো আমরা রাখছি সেই ফাইলগুলো যদি আমাদের সুরক্ষিত না থাকে তাহলে তো আমাদের সেই ফাইলগুলো রেখে লাভ নেই। সেই ফাইলগুলো যদি ডেটা নষ্ট হয়ে যায় তাহলে সেই ডেটা আমাদের ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। তো ফাইলের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে নিরাপত্তা। কি নিরাপত্তা? হচ্ছে কম্পিউটারে ব্যবহারকারী তথ্য, প্রোগ্রাম, সিস্টেমের রিসোর্সকে বা হুমকি বা অবৈধ অ্যাক্সেস থেকে রক্ষা করা। যেমন কম্পিউটারের পাসওয়ার্ড সিস্টেম থাকে, ফায়ারওয়াল, স্ক্যানার, ডেটা এনক্রিপশন এই পদ্ধতিগুলো ব্যবহার করে কম্পিউটারের ডেটাকে নিরাপত্তা দেওয়া হয়। ঠিক আছে? পাসওয়ার্ড সিস্টেমের মাধ্যমে তোমরা জানো যে ইউজার অথেন্টিকেশন করা হয়, যে অ্যাকচুয়ালি ইউজার নেম কে ইউজার মানে অ্যাকচুয়াল ব্যবহারকারী সেই ডেটাটাকে অ্যাক্সেস করছে কিনা সেটার জন্য হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেই ডেটার অ্যাক্সেস কন্ট্রোল করা হয়। তারপর রিসোর্স প্রোটেকশন, মানে রিসোর্স যাতে কেউ অন্য রিসোর্স মানে যার অ্যাক্সেস পারমিশন নেই সেই যাতে সেই রিসোর্সকে ব্যবহার করতে না পারে সেই জন্য রিসোর্স প্রোটেকশন নেওয়া হয়। অ্যাক্সেস কন্ট্রোল, অর্থাৎ কে অ্যাক্সেস করবে সেটা নির্ধারণ করে হচ্ছে নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা। আর হচ্ছে সিকিউরিটি এগেইনস্ট অ্যাটাক। যদি ধরো তোমার কম্পিউটারে কোনো ভাইরাস বা কম্পিউটারে কোনো ট্রোজান ভাইরাস ইত্যাদি দ্বারা যদি অ্যাটাক হয় সেই অ্যাটাক থেকে যাতে আমাদের ডেটাকে সুরক্ষা প্রদান করতে পারে সেটা কিন্তু এই আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেমের নিরাপত্তা দেয়। অপারেটিং সিস্টেম সেই নিরাপত্তাটা প্রদান করে। এরপর হচ্ছে সুরক্ষা প্রোটেকশন। দেখো নিরাপত্তা আর সুরক্ষার মধ্যে একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা জানবো যে নিরাপত্তা এবং সুরক্ষার মধ্যে পার্থক্য কি। ঠিক আছে? এক ব্যবহারকারী বা প্রক্রিয়া যখন অন্য ব্যবহারকারীর প্রক্রিয়া বা ডেটা রিসোর্সে অনাধিকার প্রবেশ করতে না পারে তা সুনিশ্চিত করাই হচ্ছে সুরক্ষা ব্যবস্থা। ঠিক আছে? সুরক্ষা ব্যবস্থা মানে ধরো একজন ব্যবহারকারী অন্যজনের ডেটা নিয়ে ডেটাকে যাতে অ্যাক্সেস করতে না পারে। ঠিক আছে? বা একজনের রিসোর্স একজন যাতে অন্যজনের রিসোর্স যাতে অ্যাক্সেস করতে না পারে তাকেই বলা হচ্ছে সুরক্ষা ব্যবস্থা। যেমন একটি অ্যাপের র্যাম ব্যবহার, যেটি একটি অ্যাপ যেন অন্য অ্যাপের র্যাম ব্যবহার করতে না পারে।
ঠিক আছে, একজন ইউজার যেন অন্য ইউজারের ফাইল অ্যাক্সেস করতে না পারে। তোমরা হয়তো দেখবা যে তোমাদের মোবাইলে এই ব্যাপারটা অনেকেই বলে যে কোনো একটা অ্যাপ ইনস্টল করলে হচ্ছে ল্যাপটপ বা মোবাইল স্লো হয়ে যায়। কেন স্লো হয়ে যাচ্ছে? ধরো তুমি এমন একটা অ্যাপ ইনস্টল করেছো, সেই অ্যাপ অন্য অ্যাপের মেমোরি বা র্যাম এর জায়গা দখল করে নিচ্ছে। ঠিক আছে, অন্য অ্যাপের মেমোরি বা জায়গা যদি সেই অ্যাপটা যদি দখল করে নেয়, তাহলে অন্য অ্যাপ বা অন্য অপারেটিং সিস্টেম চালানোর জন্য যে প্রয়োজনীয় জায়গা তার অভাব হবে, সেই অসুবিধা হবে। তখন কিন্তু আমাদের মোবাইল বা কম্পিউটার কিন্তু হ্যাং করবে বা অন্যরকম সমস্যা করবে, সেখানে আমরা কিন্তু আমাদের স্মুথলি কম্পিউটার বা ল্যাপটপ আমরা চালাতে পারবো না। ঠিক আছে, তো এখানে একটু পার্থক্য আছে কম্পিউটারের সুরক্ষা ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে, সেটা আমি একবার বলে দেই। হ্যাঁ, দেখো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে বাইরের হুমকি থেকে সুরক্ষা প্রদান করা, অর্থাৎ ধরো ভাইরাস অ্যাটাক থেকে কম্পিউটার যাতে সুরক্ষিত থাকে, নিরাপদ থাকে। আর সুরক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি? সুরক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে ভেতরের অনুমোদিত ব্যবহারের নিয়ন্ত্রণ, অর্থাৎ তোমার কম্পিউটার বা অ্যাপের মোবাইলের মধ্যেই হয়তো 2-3টা অ্যাপ আছে, সেই অ্যাপ একটা অপরটাকে সমস্যা করতেছে, একটা অ্যাপ অন্য অ্যাপের র্যামের জায়গা দখল করে নিচ্ছে, তো সেটা হচ্ছে সুরক্ষা, যাতে একটা অ্যাপ অন্য অ্যাপের জায়গা দখল করতে না পারে বা একটা অ্যাপ অন্য অ্যাপের ডেটাকে ব্যবহার করতে না পারে। এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে সুরক্ষা ব্যবস্থার মধ্যে আসবে। লক্ষ্য কি? ভাইরাস, হ্যাকিং ইত্যাদি প্রতিরোধ করা। এই সুরক্ষা ব্যবস্থার লক্ষ্য হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, অনুমতি প্রদান, মানে একজনের ডেটা যাতে অন্যজন ব্যবহার করতে না পারে। উদাহরণ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার উদাহরণ হচ্ছে পাসওয়ার্ড, ফায়ারওয়াল। যখন কোনো একটা ভাইরাস কম্পিউটার বা মোবাইলে প্রবেশ করতে চায়, তাহলে তাকে পাসওয়ার্ড জানতে হবে, তার হচ্ছে ফায়ারওয়াল ভেদ করে তাকে প্রবেশ করতে হবে। সেই ফায়ারওয়াল যাতে ভেদ করতে না পারে, সেই জন্য অপারেটিং সিস্টেম কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা প্রদান করে। আর হচ্ছে সুরক্ষা ব্যবস্থা কি? সুরক্ষা ব্যবস্থার মধ্যে ফাইলের পারমিশন, মেমোরি অ্যাক্সেস সীমা ইত্যাদি আসে হচ্ছে এই সুরক্ষা ব্যবস্থার মধ্যে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা একটু বড় হলো, তোমরা সময় করে দেখো। এই ভিডিওর মধ্যে কিন্তু আমি অনেকটা জিনিসই আলোচনা করলাম, হ্যাঁ, যাতে তোমাদের চ্যাপ্টারটাও আগায়, সেই জন্য আমি আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো, তোমরা বাড়িতে পড়াশোনা করো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমরা কম্পিউটারের শ্রেণীবিভাগ, অপারেটিং সিস্টেমের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব।